হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসে আমরা জানবো প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই ক্লাসে জানতে পারবেন কীভাবে প্রোডাক্ট রিসার্চ অ্যাপ্রোচটাকে নিতে হয়, আপনার ক্লায়েন্টের নিডস কীভাবে বুঝবেন, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কীভাবে আপনি প্রোডাক্ট রিসার্চ প্রপারলি করতে পারেন। সো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি প্রোডাক্ট রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ। এটাকে যদি আমি বলি যে অ্যামাজন প্রসেসের বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমার মনে হয় না ভুল হবে। কেননা আপনি মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, কিন্তু আপনি এরপর কী করবেন, আপনি এরপর হচ্ছে যে আপনি সেই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন, সেটার এসইও করবেন, সেটার হয়তো অনেক রিভিউ পাবেন, আপনি সেটাকে আস্তে আস্তে ধাপে ধাপে হচ্ছে আপনি র্যাঙ্কিং বাড়াবেন। কিন্তু আপনার প্রোডাক্টটা যদি ভালো না হয় আপনি নেগেটিভ রিভিউ পাবেন। মানুষ যদিও আপনার প্রোডাক্টটা কিনে তারা নেগেটিভ রিভিউ দেবেন, এবং হচ্ছে সেই দিন শেষে আপনি প্রফিট করতে পারবেন না। সো আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আজীবন স্ট্রাগল করবেন। সো আপনার ফুল প্রসেসের শুরুর যে ধাপটা প্রোডাক্ট রিসার্চ, সেটা যদি প্রপার না হয় তার মানে হচ্ছে যে আপনার পুরো অ্যামাজনের জার্নিটা খুবই বাজে হবে। সো এই কারণে আপনি প্রোডাক্ট রিসার্চে এনাফ টাইম দেওয়া এবং প্রপারলি ডাটা অ্যানালাইজ করে হচ্ছে যে বোঝার চেষ্টা করা যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি প্রফিটেবল কিনা, এটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম এই প্রোডাক্টটা নিয়ে আপনি আসলে হচ্ছে যে প্রপারলি বিজনেস করতে পারবেন কিনা। নাও এই প্রোডাক্ট প্রফিটেবল কিনা এই ব্যাপারটা বোঝার অনেকগুলো ওয়ে আছে, এবং প্রোডাক্ট রিসার্চ করতে গেলে আপনি দুইভাবে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। একটা হচ্ছে অবভিয়াসলি ম্যানুয়ালি, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি কোনো একটা টুল ইউজ করেন, যেমন আমরা হিলিয়াম 10, জাঙ্গল স্কাউট, ডাটা ড্রাইভ, এই ধরনের অনেকগুলো টুলস আছে যেগুলো আমরা আমাদের ক্লাসে আমরা চলাকালীন ইউজ করব। সো আমি যদি অ্যামাজনে এসে আমি এখানে একটা প্রোডাক্টের নাম লিখি, লেটস সে যোগা ম্যাট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4000-এর মতো রেজাল্ট আছে এখানে। সো আমরা যদি এখানে কম্পিটিটরগুলো দেখি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা 20,000-এরও বেশি সেল হয়েছে লাস্ট মান্থে, এবং হচ্ছে যে এটার রিভিউ অনেক বেশি। এখানে কিছু আমরা স্পন্সর প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেগুলো সবই স্পন্সর, মিনিং হচ্ছে যে এগুলোতে অনেক বেশি টাকা খরচ করতেছে যেন ওরা হচ্ছে উপরের দিকে থাকে। সো আমরা এই বিষয়গুলো এটাকে যখন দেখবেন যে কোনো কিছুতে স্পন্সর দেওয়া আছে, মিনিং হচ্ছে যে সেখানে হচ্ছে যে অ্যামাজনকে তারা পে করতেছে এটা র্যাঙ্কিং করার জন্য। এরপর আমরা যদি এখানে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অর্গ্যানিক র্যাঙ্কিং, মানে হচ্ছে যে এখানে অ্যামাজনকে কোনো টাকা পয়সা দেওয়া লাগছে না অ্যাড চালানোর জন্য, এটা অর্গ্যানিক্যালি হচ্ছে তারা র্যাঙ্ক করেছে এখানে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন 6,000-এর বেশি সেল হয়েছে, 11,000-এর বেশি হচ্ছে এখানে রেটিংস অ্যান্ড রিভিউস আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রেটিংস রিভিউস, আমরা এটা দেখতে পাচ্ছি অনেক রেটিংস অ্যান্ড রিভিউস। সো আমরা মোটামুটি বুঝতে পারতেছি এই যোগা ম্যাট ক্যাটাগরিটা তে মানুষের অবশ্যই ডিমান্ড আছে, মানে হচ্ছে মানুষজন এটা দেখতেছে, কিনতেছে, রিভিউ দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এর কম্পিটিশনও কিন্তু অনেক বেশি, একদম কম না। সো আমাদেরকে যদিও ইটস টু আর্লি, আমাদের আরও অনেকগুলো বিষয় চেক করে দেখতে হবে যে এখানে নিউ সেলাররা কেমন হচ্ছে যে করতেছে, নিউ সেলাররা এসে। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফরেস্টের রিভিউ আছে যে 3.2, রিভিউটা যদিও ভালো না, বাট নিউ সেলাররা এখানে আসতেছে, হুইচ ইজ গুড। যখন আপনি দেখবেন যে কম রেটিংস রিভিউ প্রোডাক্টসগুলোও এখানে পাওয়া যাচ্ছে, মিনিং হচ্ছে যে আপনার জন্য হয়তো বা এটা ইজিয়ার হবে। সো ডিপেন্ড করবে যে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন আপনি প্রথমত তার লক্ষ্যটা কী, সে কী চাচ্ছে, এই ব্যাপারটা তাকে আস করতে হবে, এবং এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যখন সে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে বলবে। সো বেসিক্যালি একজন ক্লায়েন্টের 4টা গোল থাকে প্রোডাক্ট রিসার্চ করতে গেলে। প্রথমত হচ্ছে যে তারা চায় এমন প্রোডাক্ট যেটাতে হচ্ছে হাই প্রফিটেবল, মানে হচ্ছে প্রফিট মার্জিন হচ্ছে অনেক বেশি। সো হাই প্রফিটেবল প্রোডাক্ট তারা চায়। সেকেন্ড হচ্ছে যে হাই সেল ভলিউমস টাইপসের প্রোডাক্ট, মানে হচ্ছে এখানে প্রচুর সেল হবে, হয়তো বা প্রফিটটা কম হবে। সো অনেক লার্জার সেলের থ্রুতে তারা হচ্ছে প্রফিটটা কভার করে নেবে। তারপর যদি আপনার ক্লায়েন্ট নিউ হয়, অর্থাৎ সে হচ্ছে যে অ্যামাজনের নতুন বিজনেস শুরু করতেছে বা শুরু করবে এমন একটা অবস্থায় থাকে, সেক্ষেত্রে ওই ধরনের ক্লায়েন্টের জন্য লো কম্পিটিটিভ প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো। কারণ হচ্ছে যে সে লো কম্পিটিটিভ প্রোডাক্টে গেলে তার জন্য স্কেল করতে পারবে। কারণ সে যদি হাই কম্পিটিটিভ প্রোডাক্ট চুজ করে সেখানে হচ্ছে সে কম্পিট করতে হয়তো নাও পারতে পারে, তার বাজেট লিমিটেশন থাকতে পারে। এবং লাস্টলি হচ্ছে যে ব্র্যান্ড বিল্ডিং প্রোডাক্ট, মানে হচ্ছে যে যারা হচ্ছে লং টার্ম গোল চিন্তা করে হচ্ছে যে তারা একটা ব্র্যান্ড বিল্ড করবে, সেই অনুযায়ী তারা তাদের প্রোডাক্ট ডিজাইন করে। সেক্ষেত্রে হচ্ছে যে তারা হচ্ছে যে চিন্তা করে যে কীভাবে সে হচ্ছে যে প্ল্যান করবে, তার কারা কারা কম্পিটিটর তাদেরকে বিট করবে, একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আগাবে। সেটাতে তারা অনেক প্রিসাইজ থাকে, তারা জানে যে তারা কোন প্রোডাক্ট চুজ করবে, কোন ক্যাটাগরিতে চুজ করবে, আপনাকে বলে দিবে, আপনি সে অনুযায়ী করবেন। সো আপনি প্রথমত এই বিষয়টা
ক্লিয়ার হয়ে নেবেন যে আপনার ক্লায়েন্টের গোল কী যখন সে প্রোডাক্ট রিসার্চ করতে বলবে আপনাকে। আপনি যখন ক্লায়েন্টের গোল বুঝে যাবেন, এরপর আপনাকে যে বিষয়টা করতে হবে তা হচ্ছে যে আপনাকে 4 থেকে 5টা চেকলিস্ট হচ্ছে যে ফলো করতে হবে। মানে যখন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে যে তার গোল বললো এবং বললো যে তুমি হচ্ছে যে আমাকে এই ধরনের প্রোডাক্ট চুজ করে দাও, এই প্রাইস রেঞ্জের মধ্যে, এরকম রেটিংস রিভিউর মধ্যে, এমন কম্পিটিশনের মধ্যে, তখন আপনি কয়েকটা বিষয় দেখবেন। তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই ডিমান্ড, মানে হচ্ছে যে প্রোডাক্টটা আপনি চুজ করতেছেন সেই প্রোডাক্টটার ডিমান্ড কেমন, এবং ডিমান্ডটা চেক করার জন্য কয়েকটা ওয়ে আছে, যেমন বিএসআর, যেটাকে আমরা বেস্ট সেলার র্যাঙ্ক বলি। তারপর এখানে হচ্ছে যে সেলস হিস্ট্রি আছে, আপনি দেখতে পারেন যে কেমন সেলস হচ্ছে ওই প্রোডাক্টগুলো, এবং আপনি হচ্ছে যে ওখানে ট্রেন্ডস দেখতে পারেন যে এই প্রোডাক্টের ট্রেন্ডটা কেমন। সেকেন্ড আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে কম্পিটিশান, মানে হচ্ছে যে ওই প্রোডাক্টটা, মনে করেন ইয়োগা ম্যাট আমরা চেক করলাম বা আপনি যে কফি মগ চেক করলেন, সো ওই প্রোডাক্টের মধ্যে কতজন সেলার হচ্ছে যে সেম প্রোডাক্টটা সেল করতেছে। যদি দেখেন যে অনেক বেশি সেলার সেল করতেছে, মিনিং হচ্ছে যে আপনার জন্য এই জিনিসটা টু মাচ কম্পিটিটিভ। এখন মনে করেন হচ্ছে যে একটা প্রোডাক্টের মানুষ হচ্ছে যে সার্চ করতেছে এবং কিনতেছে, দেখা যাচ্ছে যে 10,000 ইউনিটস পার মান্থ। এখন আপনার স্যালারি আছে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বেশি, 4-5 হাজার 6 হাজার। তখন আপনার জন্য আসলে এটা অনেক টাফ হয়ে যাবে যে ওই কম্পিটিটিভ নিশে যাওয়া, মানে ওই প্রোডাক্ট ক্যাটাগরিতে যাওয়া আপনার জন্য ঠিক হবে না। আবার হচ্ছে যে এই সেলারদের মধ্যে, অর্থাৎ এই কম্পিটিটরসদের মধ্যে যারা টপ সেলাররা আছে, যেমন 1, 2, 3-এ আছে, তাদের হচ্ছে যে সেলস ভলিউম এবং অ্যাট দ্য সেম টাইম তাদের রিভিউ রেটিংসটা কেমন। যদি দেখে যে ওদের সেলস হিস্ট্রি এবং রেটিংস রিভিউস অনেক বেশি এবং ভালো, তাহলে আপনার জন্য ওই নিশে এবং ওই প্রোডাক্টটা চুজ করা ঠিক হবে না। আপনাকে আমি একটা উদাহরণ দেখাই। যেমন আমরা এখানে আসলাম, আমরা হচ্ছে যে আবার ইয়োগা ম্যাটে যাই। যেমন আমরা এখানে আসলাম এবং আমরা যদি এই প্রোডাক্টটাকে ওপেন করি, তো আমরা এখান থেকে বিএসআর দেখব। বিএসআর মানে হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। সো আমি একদম যদি নিচে চলে যাই, সে এখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট সেলার র্যাঙ্কস, এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে যে 9 পজিশনে আছে স্পোর্টস অ্যান্ড আউটডোর ক্যাটাগরিতে, এবং নাম্বার 1 পজিশনে আছে ইয়োগা ম্যাটসে। তো আমি যদি ইয়োগা ম্যাটসে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পারবো ইয়োগা ম্যাটসের মধ্যে যারা বেস্ট সেলার কে টপে আছে। সো আমি দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে হচ্ছে যে অ্যামাজন বেসিক্স, এটা অ্যামাজনেরই একটা প্রোডাক্ট। তারপরে হচ্ছে যে এখানে এই সেলারটা হচ্ছে নেক্সটে আছে, তারপরে এই আছে এবং এই আছে। তো আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে সেলারটা আছে তার মোর দেন লাক্স, তার হচ্ছে রিভিউ আছে এখানে 58K প্লাস রিভিউ আছে, এখানে 12K প্লাস রিভিউ আছে, এখানে 7K প্লাস রিভিউ আছে। সো দ্য প্রবলেম ইজ আমাদের জন্য এই ক্যাটাগরিটা চুজ করা কখনো আইডিয়াল হবে না, কেননা আমরা দেখতে পাচ্ছি যে এই ইয়োগা ম্যাট ক্যাটাগরিটা হচ্ছে যে অলরেডি অনেক বেশি ডোমিনেটেড বাই দ্য কম্পিটিটর। সো আমাদের জন্য হচ্ছে যে এটা চুজ করা মোটেও ঠিক হবে না। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে যে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা এ ব্যাপারে যখন হচ্ছে যে সতর্ক করে দিব যে আমরা এই ক্যাটাগরিতে যেতে পারবো না, তখন আমাদেরকে আরও বেশি ডিপ ড্রাইভ করে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। নেক্সট আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রফিট মার্জিন, অর্থাৎ এই প্রোডাক্টটার প্রফিট মার্জিন কেমন। মনে করেন হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট কিনতে আপনার খরচ হয়েছে পার প্রোডাক্ট $5 করে ওর $5। সো এখন আপনার এই প্রোডাক্টটাকে আপনি যদি আপনি যে চায়না থেকে কিনেন, আপনাকে এটা শিপ করতে হবে ইউএসএতে, যদি আপনার ক্লায়েন্ট ইউএসএতে থাকে। সো আপনি ইউএসএতে শিপ করবেন, সো আপনার ওই যে শিপিং চার্জ আছে, আপনার অ্যামাজনকে একটা ফি দিতে হয়, অ্যামাজনের ফিজ আছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে যে অন্যান্য কস্ট অফ গুডস আছে, মানে হচ্ছে যে এই প্রোডাক্টটাকে ওখান পর্যন্ত আনা, এর প্যাকেজিং এবং অন্যান্য কতগুলো বিষয় থাকে, অ্যাডভার্টাইজমেন্টের একটা হিসাব থাকে। সো আপনি সব মিলিয়ে হিসাব করে দেখলেন যে আপনার $10 থেকে $11 হচ্ছে যে এখানে আপনার খরচ হচ্ছে যে এই প্রোডাক্টটাকে অ্যামাজন পর্যন্ত নিয়ে যেতে। এখন আপনি যদি এই প্রোডাক্টটা $12 সেল করেন, মিনিং হচ্ছে যে আপনি এখানে আসলে সাস্টেন করতে পারবেন না। সো আপনাকে এটাকে অ্যাটলিস্ট 30 to 40% প্রফিট রেখে হচ্ছে আপনাকে সেল করতে হবে। সো এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। এখন আপনি চাইলে অনেক প্রফিট করতে পারবেন না, কারণ আপনার কম্পিটিটরসরা যদি আপনার প্রাইস থেকে কম প্রাইসে প্রোডাক্টটা অফার করে, তখন আপনি আপনার প্রোডাক্ট কেউ কিনতে চাইবে না। সো এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে প্রফিট মার্জিনটা প্রপারলি হিসাব করে, যে আপনার কত টাকা কস্ট পড়বে এবং মার্কেটে কত টাকায় প্রোডাক্ট সেল হচ্ছে, এবং আপনি হচ্ছেন যে কত টাকায় প্রোডাক্টটা সেল করতে পারতেছেন।
সো যদি দেখেন যে আপনি এটা এনাফ প্রফিটেবল হচ্ছে, অ্যাটলিস্ট 30% প্রফিট আপনি করতে পারতেছেন, মিনিং হচ্ছে যে এটা একটা গুড প্রোডাক্ট, আপনি এটাকে চুজ করতে পারবেন। আপনি খুব সহজে কিন্তু প্রফিট ক্যালকুলেশনটা করতে পারেন। আপনার কাছে বিষয়টা একটু জটিল মনে হচ্ছে হয়তো আমি যখন বলছি। অ্যামাজনের নিজস্ব একটা টুল আছে, আমরা যদি অ্যামাজন ক্যালকুলেটর লিখি, সো আপনি এখানে হিলিয়াম চেনের একটা টুল পাচ্ছেন, এখানে অ্যামাজনের একটা আছে। আমরা অ্যামাজনের টুলটা ওপেন করলাম, কন্টিনিউ অ্যাজ গেস্ট, এবং এখানে আমরা যেটা করবো লেটস হচ্ছে যে আমি এখানে চলে আসি, এই প্রোডাক্টটা আর অ্যাসিনটা আমরা নিব। অ্যাসিনটা আমরা কোথায় পাবো? আমরা অ্যাসিনটা হচ্ছে যে এই জায়গায় পাবো, এই জায়গায় ডিপির পরে যে কোডটা থাকে এটাকে অ্যাসিন বলে আমরা এখান থেকে কপি করতে পারি, অথবা আমরা এখানে যদি কন্ট্রোল অ্যাপ লিখে অ্যাসিন লিখে সার্চ করি তাহলেও এখানেও আমরা অ্যাসিনটা পেয়ে যাব। সো আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে অ্যাসিনটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ অ্যাসিনের থ্রুতে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট খুঁজে পেতে পারবেন। সো আমরা এখানে চলে আসলাম, আসার পরে হচ্ছে যে আমরা এখানে অ্যাসিনটা পেস্ট করে সার্চ করলাম। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আইটেমের প্রাইস দেওয়া আছে, এখানে অ্যামাজনের ফিস দেওয়া আছে, এটাতে 3.60 ফিস পড়তেছে, অ্যামাজনের ফুলফিলমেন্টের ফি আছে। এটা জানুয়ারি টু সেপ্টেম্বর এবং অক্টোবর টু ডিসেম্বরে হচ্ছে যে স্টোরেজ কস্ট, অর্থাৎ এটা যে আপনি অ্যামাজনে রাখবেন সেটার কস্টটা কেমন সেটা সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে গিয়েছেন। এবং এটার পাশাপাশি এখানে এক্সট্রা আর কোনো কস্ট আছে কিনা সেটা দেওয়া যেতে পারে, যেমন কস্ট অফ গুডস আছে কিনা, বা অন্য এক্সট্রা কোনো কস্ট আছে কিনা, বা আপনার দেখা হলো আপনি পিপিসির একটা বাজেট এখানে রাখতে চাচ্ছেন, যেমন আপনি পিপিসির জন্য লেটস হচ্ছে যে আপনি $5 হচ্ছে যে আপনি বাজেট করতেছেন, তখন হচ্ছে যে দেখা যাবে যে এটার কতটুকু প্রফিট মার্জিন রাখতেছে। সো সব মিলিয়ে তখন আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল প্রোডাক্টটা কিনতে খরচ হয়েছে $23, $23, এবং আপনার এখানে নেট প্রফিট হচ্ছে যে 0.81, হুইচ ইজ ভেরি লো। সো আমরা যদি এখানে এই কস্ট অফ গুডস 5কে কেটে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি $24 হচ্ছে প্রফিট, 24% হচ্ছে যে প্রফিট হচ্ছে, হুইচ ইজ গুড। সো আপনাকে এইভাবে হিসাব করে দেখতে হবে। এটা তো হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে এই আইটেম প্রাইসটা হচ্ছে যে $23 আছে, এই $23 যদি এটা সেল করা হয়, মানে আমি যখন টাকা বলতেছি আমি আসলে মিন করতেছি ডলার্স। সো এখানে রেফারেল ফির কথা দেওয়া আছে, এখানে হচ্ছে যে ফুলফিলমেন্ট ফির কথা বলা আছে যে কত টাকা খরচ পড়েছে। আপনি এখানে বুঝে যাবেন যে সেম এই ধরনের প্রোডাক্ট আপনি যদি সেল করতে চান তাহলে আপনাকে হচ্ছে যে এই কস্টগুলো কিন্তু দিতে হবে। আপনি যদি FBA করতে FBA-তে প্রোডাক্টগুলো যখন রাখবেন, বা FBA যদি নাও করেন, আপনি যখন FBM করবেন, স্টিল আপনাকে হয়তো একটা স্টোরেজ ফি যদি দিতে হতে পারে যদি এটা আপনি আপনার কাছে না রাখেন। আর আপনাকে তো ফুলফিলমেন্ট অর্থাৎ এই প্রোডাক্টটাকে শিপ করার কস্ট আপনার আছেই। সো আপনি এখানে কিন্তু খুব সহজেই আপনি হচ্ছে যে ফিলটা ক্যালকুলেট করতে পারবেন যে আপনার কি এই টাকাটা আপনার আইটেমটার প্রাইস কি আপনি $23 সেল করবেন, নাকি এটা একটু বাড়াবেন, নাকি একটু কমাবেন, আপনি চাইলে এটা ক্যালকুলেট করতে পারেন। ফর এক্সাম্পল আমি চিন্তা করতেছি যে আমি এটা $20 সেল করবো। সো আমি যদি $20 সেল করতে যাই, সো আমার তো হচ্ছে যে আমি এখানে ফিগুলো দেখতে পাচ্ছি যে সবগুলো ফি এখানে দেখা যাচ্ছে। আর ওকে ফাইন, সো এখানে সব কিছু ঠিকঠাক আছে। আমি মনে করেন আমার এক্সট্রা কোনো কস্ট নেই, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 12% আমাকে প্রফিট দিবে। সেইভাবে আমি ক্যালকুলেট করতে পারি। আর যদি আমি FBA না করি, আমি যদি FBM করি, অর্থাৎ আমি নিজেই ফুলফিল করব এমন একটা সিদ্ধান্ত আসে, তাহলে আমি কিন্তু এখানে অ্যাট দ্য সেম টাইম আমি এখানেও এই ব্যাপারটা এখানে আমার যা কস্ট আছে সেই কস্টগুলো আমি এখানে দিতে পারি আমি দেখতে পারি যে আমার কেমন প্রফিট থাকে। সো এখানে 4% দেখাচ্ছে, বিকজ আমি হচ্ছে এখানে কোনো ধরনের হচ্ছে যে ফুলফিলমেন্ট কস্ট অ্যাড করিনি। অবশ্যই আমার ফুলফিলমেন্ট করতে হবে, আমাকে কোনো না কোনো হচ্ছে যে আমাকে শিপিং কুরিয়ারের সাহায্য নিতে হবে, তাদের কস্টটা এখানে দিতে হবে, এবং অন্য যদি আমরা কোনো কস্ট থেকে থাকে সেগুলো এখানে দিতে হবে। দেওয়ার পর আমি ফাইনাল মার্জিনটা পেয়ে যাব। সো এইভাবে আপনি চাইলে আপনার প্রফিট মার্জিনটা আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। প্রফিট মার্জিন ছাড়াও আপনাকে আরও 1-2টা বিষয় দেখতে হতে পারে, যেমন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সিজনালিটি, মানে হচ্ছে এই প্রোডাক্টটা সিজনাল কিনা। দেখা যায় যে যখন ক্রিসমাস আসে বা যখন হচ্ছে যে নিউ ইয়ার আসে, তখন হচ্ছে কিছু প্রোডাক্ট অনেক সেল হয়, যেগুলো হচ্ছে যে ওই স্পেসিফিক সময়ের জন্য ওই প্রোডাক্টগুলো। আবার যখন দেখা যায় যে উইন্টার আসে বা সামার আসে, তখন কিছু প্রোডাক্ট শুধু সামারেই সেল হয়, যেগুলো হচ্ছে যে আপনার পুরো বছর জুড়ে সেল হয় না। এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনি চুজ করেন আপনার ক্লায়েন্টের জন্য, তাহলে হচ্ছে যে সে পুরো বছর জুড়ে কিন্তু তাকে সে সেল করতে পারবে না, বিকজ পুরো বছর জুড়ে এই প্রোডাক্টের ডিমান্ড থাকে না। এটা স্পেসিফিক একটা টাইমে হচ্ছে ডিমান্ড থাকে। নাও
এখানে অনেক ক্লায়েন্ট আছে তারা হচ্ছে যে চাই যে তারা সিজনাল প্রজেক্ট সেল করবে, হুইচ ইজ গুড, কারণ ওই সময় অনেক সেল হয় যখন সিজন থাকে, অন্য সময় তারা হচ্ছে যে বসে থাকতে হয় কাইন্ড অফ। সো তার যদি ওরকম ডিমান্ড থাকে তাহলে অবশ্যই আপনি সেটা চুজ করতে পারেন। বাট যদি তার এমন ডিমান্ড না থাকে যে না তার সিজনাল প্রজেক্ট সে সেল করবে না, যেটা আপনি অবশ্যই ওকে আস্ক করে নেবেন এবং জেনে নেবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি সিজনাল প্রজেক্টগুলোকে হচ্ছে বাদ দিতে হবে। এবং এছাড়া হয়তো বা আপনাকে কমপ্লায়েন্স চেক করতে হবে, মানে হচ্ছে যে কিছু প্রোডাক্ট আমাদের প্রহিবিটেড। ইন জেনারেল সাধারণত আপনি এগুলো চুজ করবেন না এবং কোনো ক্লায়েন্ট হচ্ছে আপনাকে সেগুলো চাইবেন আপনার থেকে। বাট তবুও হচ্ছে যে আপনি যেমন ধরুন হচ্ছে কোনো ধরনের ওয়েপন, তারপরে যে কোনো ধরনের হচ্ছে রেস্ট্রিক্টেড কাইন্ড অফ ড্রাগস, এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে যে আপনি চাইলেও সেল করতে পারবেন না। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আপনি কোন কোন বিষয়গুলো ফলো করবেন আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন। আমরা এখনও প্রোডাক্ট রিসার্চ প্রসেসের মধ্যে যাইনি। অবশ্যই আপনাকে আমি যতগুলো বিষয় বলেছি আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাকে হাতে কলমে আবার দেখাবো। সো আপনি একদমই ওরিড হওয়ার কিছু নাই যে আপনি যদি ইভেন অনেক কিছু নাও বুঝে থাকেন, সো একদমই ওরিড হওয়ার কিছু নেই। আপনি আমাদের তো সাপোর্ট গ্রুপ আছে যেখানে আপনি আমাদের এই বিষয়গুলো জিজ্ঞেস করতেই পারেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা অবশ্যই দেখাবো। এখন আপনার যদি বেসিক আইডিয়া না থাকে আর আমরা যদি ইনস্ট্যান্ট হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্ট রিসার্চ প্রসেসের মধ্যে চলে যাই, তখন হয়তো বা আপনার জন্য পুরো বিষয়টা বুঝতে অসুবিধা হতে পারে। তাই এটা গুরুত্বপূর্ণ যে বোঝা যায় আমাদের গোল কি, আমাদের হচ্ছে যে কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো যখন আমরা প্রজেক্ট রিসার্চ করবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে আপনি অ্যাজ এ ভিএ হিসেবে কিন্তু প্রোডাক্ট রিসার্চ করে বিভিন্ন ডেটা, বিভিন্ন রিপোর্টিং, পজিটিভ দিক, নেগেটিভ দিক, প্রোস অ্যান্ড কনসগুলো হচ্ছে যে আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন। কিন্তু আপনি এখানে কিন্তু ডিসিশন মেক করবেন না, বিকজ হচ্ছে যে আপনি ডিসিশন মেক ফার্স্ট অফ অল যদি করেও থাকেন তাহলে হচ্ছে যে ইনকেস যদি আপনার প্রোজেক্টটা ভালো না চলে বা প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে আপনার ফুল ব্লেমটা আপনার উপর আসবে। সো আপনি যেটা করবেন, আপনি ডেটা কালেক্ট করবেন, রিসার্চ করবেন, আপনি হচ্ছে যে ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্ট ইজ দ্য ওয়ান হু উইল লাইক টেক দ্য ফাইনাল ডিসিশন। সো আপনাকে হচ্ছে ফাইনাল ডিসিশন নিতে হবে না। সো আপনি আপনার ক্লায়েন্টকে হচ্ছে যে আপনি প্রোজেক্ট রিসার্চ করে বিভিন্ন ধরনের ডেটাগুলো দিবেন, যে এটা সেলস কেমন, এটা কম্পিটিশন কেমন, কতগুলো কম্পিটিটরস আছে, কতজন সেলার্স আছে, সেলার্সদের রেটিংস রিভিউ কেমন, তাদের সেলস হিস্ট্রিটা কী, নিউ সেলার্সটা কেমন সেখানে সাস্টেন করতে পারছে। এই ধরনের তথ্যগুলো যখন আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট যেটা করবে, আপনার ক্লায়েন্ট হচ্ছে যে এইগুলোর উপর বেস করে হচ্ছে সে একটা ডিসিশন মেক করবে। সো অলওয়েজ মাথায় রাখবেন, ক্লায়েন্ট ইজ দ্য ডিসিশন মেকার, নট এনি ভিএ ওর এনি ওয়ান। সো ক্লায়েন্ট হ্যাজ টু মেক দ্য ডিসিশন। সো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে হয়তো বলবে যে তুমি আমাকে একটা পিক করে দাও, আপনি তখন হচ্ছে যে তাকে অবশ্যই কয়েকটা পিক করে আপনি কয়েকটা বলবেন যে এই 3-4টা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে তুমি পিক করতে পারো, যেহেতু এগুলোর প্রফিট করার ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি। সো বাট আপনি ওকে একদমই ফাইনালাইজেশন দেওয়া ঠিক হবে না। সো এই তো আজকে আমরা প্রোডাক্ট রিসার্চ করার আগে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম, এবং নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা হাতে কলমে প্রোডাক্ট রিসার্চ করা শুরু করব। আমরা ম্যানুয়াল ওয়েতে প্রোডাক্ট রিসার্চ কীভাবে করে সেটাও যেমন জানবো, অ্যাট দ্য সেম টাইম কীভাবে টুলস ইউজ করে প্রোডাক্ট রিসার্চ করতে হয় এই বিষয়গুলোও জানবো। সো সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।